রুবি লজ্জায় লাল হয়ে গেছে। এখনো তার গাল দেখে মনে হচ্ছে স্পর্শ করলেই রক্ত ঝরবে। দীপ্তর মুখেও রয়েছে এক তৃপ্তির হাসি। দীপ্ত রুবিকে নিয়ে ড্যামরার শীতলক্ষা নদীর ধারে নিয়ে এসেছে। এই নদীর ধারের পরিবেশটার সাথে নদীর নামের একদম মিল রয়েছে। পরিবেশটা খুবই শান্ত, মন ছুঁয়ে যাওয়ার মতো। রুবি নিজের লজ্জা ভুলে নদীর দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে, ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠেছে। দীপ্ত বেচারা রুবিকে দেখে আহত গলায় বলল, দীপ্ত, ইস, কিভাবে নদীর দিকে তাকিয়ে আছে। এর অর্ধেক ও যদি আমার দিকে তাকাতো আমি ধন্য হয়ে যেতাম। রুবি দীপ্তর কথা শুনে ক্ষিপ্ত গলায় বলল, রুবি, এখন যেভাবে লক্ষ্য করছেন সেভাবে সবসময় লক্ষ্য করলে এই কথা বলতেন না। কথাটা বলেই রুবি জিহ্বায় কামড় দিল। পাশে তাকিয়ে দেখে দীপ্ত তার দিকে চোখ বড় করে তাকিয়ে আছে। সে একদমই এই কথার জন্য প্রস্তুত ছিল না। সকাল সকালই সিলেট এসে পৌঁছেছিল সামিয়া। সিলেটে এই তার দ্বিতীয় ভ্রমণ। আগেরবার সপরিবারে এসেছিল। বিভিন্ন জায়গায় ঘুরলেও সব জায়গায় ঘোরা হয়নি। পৌঁছেই সাজ্জাদকে একটা ফোন করে জানিয়ে দেয়, কিন্তু কোথায় আছে তা বলে না। কারণ সামিয়া খুব ভালো করেই জানে ফয়সাল কিছু না কিছু করে তার পিছু আসার চেষ্টা করবে। কিন্তু সে কোনো সুযোগই দিতে চায় না এই গর্দবটাকে, যে কিনা ঠিকভাবে মিথ্যে নাটকও করতে পারে না। সামিয়া মুচকি হেসে একটা রিসোর্টে ওঠে। সামিয়া পার্কে থাকতেই ফয়সালের নাটক বুঝতে পেরেছিল। তাই এবার ফয়সালকে বিভ্রান্ত করতে সেও একটু নাটক করল, সাথে সিলেট ট্যুর মারল। ফ্রেশ হয়ে বের হলো খাওয়ার উদ্দেশ্যে। এখানে এসে সে মোটেও রিসোর্টে খাবে না, ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে খাবে। আর সিলেট মানেই এখানের বিখ্যাত পাঁচভাই হোটেলের খাওয়া দাওয়া। সামিয়া একটু হেসে পাঁচভাই হোটেলের উদ্দেশ্যে রওনা হল। 2 দিন ধরে তিতলি জ্বরে ভুগছে, যার জন্য না পারছে কলেজ যেতে আর না পারছে বাসায় পড়তে। সাজ্জাদের মধ্যে প্রায় কয়েকবার এসে দেখে গেছে, কিন্তু প্রায় সময়ই তিতলিকে ঘুমন্ত অবস্থায় পেয়েছে। মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে যেত সাজ্জাদ। তিতলি সাজ্জাদকে অনুভব করলেও চোখ খুলে কাউকেই খুঁজে পেত না। আজ রুবি এসেছে, তিতলির সঙ্গে থাকবে। তিতলি বারবার মানা করেছে, কারণ তার ভাইরাস জ্বর হয়েছে, যদি রুবির কিছু হয়। কিন্তু রুবি তিতলির কোনো কথাই শোনেনি। একেই হয়তো বলে বেস্ট ফ্রেন্ড। রুবির মাও তাকে কিছু বলেনি। সেও তিতলিকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। আর এমনিতেও সাজ্জাদ তিতলির কথা বাসার সবাই জানে। তিতলি নিজেও তাদের পরিবারের অংশ হয়ে উঠেছে। এদিকে ফয়সাল কোথাও স্থির হয়ে বসতে পারছে না, শুধু সামিয়ার কথাই মনে পড়ছে। নিজেকে শুধু দোষারোপ করছে। তার মতে সে যদি এমন একটা আকাম না করত তো এতক্ষণে সামিয়ার সাথে সে প্রেমালাপ করত। এটা ভেবেই নিজের কপাল চাপড়াচ্ছে। তৎক্ষণাৎ সাজ্জাদকে ফোন দিল সে। সাজ্জাদ, হ্যাঁ ফয়সাল বল। ফয়সাল, আমার বউ কই জানিস? সাজ্জাদ গোমরা মুখ, অবাক হয়ে, কে তোর বউ? আর তোর বউ কই আমি কেমনে বলবো? ফয়সাল, মজা লইস না, জানলে বল সামিয়া কোথায়। সাজ্জাদ, আমাকে কালকে ফোন দিয়ে বলছে সে ঠিক আছে আর সাবধানে পৌঁছে গেছে। আর কিছুই বলে নি, আর না আমাকে বলতে দিয়েছে। ফয়সাল, তোর বইন ভবিষ্যৎকালে যে আমার কি দশা করবে তাই চিন্তা করছি। বাট ব্যাপার না, আমিও কম যাই না। ধন্যবাদ ঠিকঠাক তথ্য দেওয়ার জন্য। সাজ্জাদ, তুই যা ভাবছিস সেটা তখনই সম্ভব যখন সামিয়া নিজের লোকেশন অন রাখবে। না হলে কিভাবে ট্র্যাক করবি? ফয়সাল, সেটা তুই আমার উপর ছেড়ে দে। সব অপরাধী তো আর লোকেশন অন রাখে না,
বাট তাদের কিন্তু ঠিকই খুঁজে বের করা হয়। সাজ্জাদ, যা মন চায় কর। বাই। ফয়সাল, হুম। তিতলি রুবির কোলে মাথা দিয়ে শুয়ে আছে আর রুবির পেটের সব কথা মনোযোগ দিয়ে শুনছে। হঠাৎ তিতলি বলে উঠল, তিতলি, জানিস রুবি, আমার একটা বড় ভাই থাকলে ভালো হতো। রুবি, কেন রে? তিতলি, তাহলে তোকে ভাবি করে বাসায় নিয়ে আসতাম। রুবি, তাহলে তো ভালোই হতো, কিন্তু ব্যাপার না, তুই তো আমার ভাবি হচ্ছিস, তাতেই চলবে। তিতলি গোমরা মুখ আর চোখে তাকিয়ে, সে অনেক দূরের কথা, আমার ভাই থাকলে লাভ হতো। রুবি, হ্যাঁ। তারপর দীপ্ত ধরে তাকে রামধোলাই দিত। তিতলি গোমরা মুখ রুবির কোল থেকে উঠে, ওহো, দীপ্ত, তার মানে তুইও তাকে মানতে শুরু করেছিস। গুড গুড। তাহলে এক কাজ করি, দীপ্ত ভাইকেই আপন ভাই বানিয়ে ফেলি। কি বলিস? ভ্রু নাচিয়ে। রুবি গোমরা মুখ লজ্জা পেয়ে, যা শয়তান। প্রায় এক সপ্তাহ পর তিতলি সুস্থ হল। আবার শুরু হয়ে গেছে নাওয়া খাওয়া ভুলে পড়াশোনা। রুবিও বেশ সিরিয়াস হয়ে গেছে পড়াশোনায়। সাজ্জাদও কোনো ছাড় দেয় না পড়াশোনায়। দুইজনকেই কড়া নজরে রেখেছে। পরীক্ষার আর বেশি দিন নেই। সামিয়া সিলেটে বিভিন্ন জায়গায় ঘুরে নিজের মন ফ্রেশ করছে। আজ বেশি ক্লান্ত থাকায় অল্প সময় ঘুরে রিসোর্টে ফিরে এসেছে। রুম খুলে ভিতরে ঢুকতেই চোখ ছানাবড়া হয়ে গেল ফয়সালকে দেখে। ফয়সাল এখানে কি করে এলো? ফয়সাল খাটে আধশোয়া হয়ে সামিয়ার দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। নিজেকে সামলে নিয়ে সামিয়া বলল, সামিয়া, আপনি এখানে কিভাবে এলেন? মানে আপনি কি করে জানলেন আমি এখানে আছি? ফয়সাল, তোমার নাম্বার ট্র্যাক করেছি। সামিয়া, কিন্তু আমি তো নাম্বার বন্ধ রেখেছি। ফয়সাল গোমরা মুখ মুচকি হেসে, হ্যাকিং কি শুধু তুমিই পারো? ভ্রু নাচিয়ে। সামিয়া একটু রাগ দেখিয়ে বলল, সামিয়া, তা এখানে কেন এসেছেন? আর আমার রুমেই কি করছেন? ফয়সাল শোয়া থেকে উঠে সামিয়ার কাছে বলল, ফয়সাল, দেখো সামিয়া, আমি জানতাম না তুমি আমাকে প্রপোজ করতে পার্কে যাবে। আই এম সরি। সামিয়া, এখানে কেন এসেছেন? ফয়সাল, আমি তোমার কাছে এসেছি। সামিয়া, কেন নিকিতা ছেড়ে দিছে? ফয়সাল, আমার আর নিকিতার কোনো সম্পর্ক নেই। আমি ওই দিন নাটক করছিলাম তোমাকে জেলাস ফিল করানোর জন্য। মুখ ছোট করে সামিয়া ফয়সালের অগোচরে একটু হাসল। আবার নিজেকে সামলে নিয়ে বলল, সামিয়া, তো আমার কাছে কি চাই? এখানে কেন? ফয়সাল গোমরা মুখ মৃদু হেসে, মন চাই তোমার। মন নিতেই এসেছি এখানে। সামিয়া, ওটা অলরেডি কেউ নিয়ে গেছে, তাই আপনাকে দিতে পারবো না। সরি। সামিয়া সামনে তাকিয়ে দেখল ফয়সাল তার দিকে ভস্ম করা দৃষ্টিতে তাকিয়ে আছে। সামিয়া ভয় পেয়ে একটা ঢোক গিলল। প্রতিদিন রাতেই ফোনালাপ হয় রুবি আর দীপ্তর। মাঝে মাঝে শোনা যায় দীপ্তর শাসন আর নয়তো প্রেমালাপ, যা শুনে রুবি মাঝে মাঝে ভয় পায় নয়তো লজ্জা। আজও তার ব্যতিক্রম নয়। ফোনটা কানে নিয়ে রুবি সালাম দিল। রুবি, আসসালামু আলাইকুম। দীপ্ত, ওয়ালাইকুম আসসালাম। কি করো জান? রুবি, ঘুমানোর প্রস্তুতি। দীপ্ত, আমি আসি? রুবি, কেন? দীপ্ত, ঘুমাতে। তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। কি বলো? রুবি গোমরা মুখ লজ্জা পেয়ে, ধ্যাত। দীপ্ত রুবির লজ্জা পাওয়া শুনে হেসে দিল। এবার দীপ্ত বেশ সিরিয়াস হয়ে বলল,
দীপ্ত, তোমার পড়া শেষ হয়েছে? ঘুমাতে যাচ্ছ যে? রবি গোমরা মুখ একটা শ্বাস ফেলে, জি মশাই, কমপ্লিট করেছি। না হলে আপনি যে আমাকে আস্ত রাখবেন না তা আমি খুব ভালো করেই জানি। দীপ্ত একটু হেসে বলল, দীপ্ত, তোমাকে তো আমি এমনিও মারব। রবি গোমরা মুখ চমকে, কেন? দীপ্ত, একবার বিয়েটা হতে দাও। এই মারের অন্য দাগ খুঁজে পাবে বেবি। দুষ্টু হেসে রবি কিছুক্ষণ চুপ থেকে বুঝতে পারল দীপ্ত কি মিন করেছে। সাথে সাথে রবির চোখ বড় বড় হয়ে গেল। রবি, বাজে লোক একটা, নির্লজ্জ, বলেই রবি ফোনটা কেটে দিল। এইভাবে কাউকে লজ্জা দেয়? পুরাই অসভ্য। তিতলি আর চোখে সাজ্জাদের দিকে তাকিয়ে আছে। এই লোকটার মতিগতি কিছুই বুঝতে পারে না সে। আজ আবারও সাজ্জাদ তিতলিকে চুরি করে নিয়ে এসেছে। নিয়ে সোজা তার রুমের খাটে বসিয়ে রেখেছে আর তখন থেকে একদৃষ্টিতে তিতলিকে দেখে যাচ্ছে। এবার বেশ বিরক্ত হয়ে সাজ্জাদকে বলল, তিতলি, আচ্ছা, আপনার সমস্যাটা কি? আবার জিজ্ঞাসা করছি কি চান আপনি? সাজ্জাদ গোমরা মুখ মুচকি হেসে, আমিও আবার বলছি মন চাই তোমার। তাড়াতাড়ি দিয়ে দাও। তিতলি, এইসব অযৌক্তিক কথা বলার কোনো মানেই হয় না। রেগে সাজ্জাদ, ও হো তিতপাখি, আর উতলা করো না। তোমার এই রাগী লুক দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। প্লিজ আমার উপর রহম করো। চোখ টিপে তিতলি তৎক্ষণাৎ চোখ নামিয়ে ফেলেছে সাজ্জাদের এমন নিয়ন্ত্রণহীন কথাবার্তা শুনে। বারবার বলেও তিতলি সাজ্জাদকে মানাতে পারল না। সে তিতলিকে আজ বাড়িতে যেতে দেবে না। একই ধরনের কথা? তিতলি, আরে আজব মানুষ। আপনি আমাকে আটকে কেন রেখেছেন? আমার কত পড়া আছে। তা রেখে এখানে অনিচ্ছাকৃতভাবে বসে এই লোকটার চেহারা দেখতে হচ্ছে। বেশ রেগে সাজ্জাদ গোমরা মুখ তিতলিকে বই দিতে দিতে, তো আপনার কি মনে এখানে আপনাকে আমি কেন এনেছি? বাসর করতে? আজ যতক্ষণ পর্যন্ত না তোমার পড়া কমপ্লিট করবা এখান থেকে মুক্তি নাই। তিতলি গোমরা মুখ চোখ বড় করে, পাগল হয়ে গেছেন? এখানে সারারাত থাকব? আমার বাপে আমারে ঠ্যাঙাইব। সাজ্জাদ গোমরা মুখ মুচকি হেসে, আমার শ্বশুর আব্বাই বলছে তোমাকে পড়াতে। আর আমার দিনে সময় নাই তাই রাতে। তিতলি, তিতাস সাহেব পাগল হয়ে গেছে। রাতে একটা মেয়ে কি করে একটা ছেলের সাথে একসাথে থাকতে পারে? সাজ্জাদ, থাকতে পারে যদি সে তার সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারে তো। আর আমি তোমার সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারব, সাথে তুমি আমার হবু বউ, সো এ নিয়ে তোমার টেনশন করতে হবে না। তিতলি রাগে খেয়ে দাঁত কিরমির করে বই নিয়ে বসল। সামিয়া এখনও অবাকের শেষ পর্যায়ে। একটা সামান্য কথা নিয়ে যে ফয়সাল এত রিয়েক্ট করবে তা সে কখন ভাবেনি। ফ্ল্যাশব্যাক সামিয়ার ওই কথা বলার সাথে সাথে ফয়সাল সামিয়ার বাহু চেপে ধরে কঠোর কণ্ঠে বলে, ফয়সাল, ভুলেও তোর মুখে অন্য কারো নাম যেন না আসে। একদম মেরে ফেলব। যতই ভুল করি না কেন তোর নীর আমার কাছে। দিন শেষে তুই আমার কাছেই আসবি। আর আমার নীর তুই। দিন শেষে তোর কাছেই আমাকে পাবি। সামিয়া প্রথমে ভরকে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, সামিয়া, আমি আপনার বাধ্যগত নই। ফয়সাল, খুব জলদি হয়ে যাবা যান। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। সামিয়ার রাগে মাথা ফেটে যাচ্ছে। এই লোক তার রাগ ভাঙাতে এসেছে না বাড়াতে।
সামিয়ার দিকে ফয়সাল তাকিয়ে ভরকে গেল। আমতা আমতা করে বলল, ফয়সাল, দেখো সামিয়া বেবি, আমি তো জাস্ট এমনি বলছি। আর আমার খুব রাগ লেগেছে যখন তুমি বলছো তোমার মন তুমি অলরেডি অন্য কাউকে দিয়ে দিয়েছ। সামিয়া গোমরা মুখ, দাঁতে দাঁত চেপে, আপনি কি জানেন মানুষটাকে? ফয়সালের এবার টনক নড়ল। যেহেতু সামিয়া তাকে প্রপোজ করতে গিয়েছিল তার মানে তো মানুষটা সে। ফয়সাল অসহায় দৃষ্টিতে তাকানোর সাথে সাথে সামিয়া অভিমান করে রুম থেকে বেরিয়ে আসে। ফয়সালও তার পিছু পিছু বেরিয়ে আসে। বেচারি রুবি দীপ্তর সাথে কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়েছে। আর দীপ্ত মনোযোগ দিয়ে ঘুমন্ত রুবির শ্বাস গুনছে। তার জন্য এটাও যেন এক নেশা, মারাত্মক নেশা, যার থেকে পরিত্রাণের উপায় শুধুমাত্র রুবিই বলতে পারবে। আর পারবে না সে এক বিশাল বিছানায় একা ঘুমাতে। তার পাশে রুবিকে অতি প্রয়োজন। শুধু পরীক্ষাটা শেষ হওয়ার অপেক্ষা করছে সে। রুবির পরিবার না মানলে অতীত আবার বর্তমানে হানা দিবে। তাই আশা আছে খুব সহজেই রুবিকে সে আপন করতে পারবে। মন চাই। দেখতে দেখতে তিতলি আর রুবির পরীক্ষা চলে এসেছে। দুইটা পরীক্ষা শেষ হয়েছে। সেদিন সাজ্জাদ তিতলিকে বলতে গেলে সারারাত পড়িয়েছে। তিতলিও ঘুম ঘুম চোখে পড়াগুলো কমপ্লিট করেছে। আজকাল সাজ্জাদ তার অফিসের কাজে খুবই ব্যস্ত থাকে, তবুও সময় করে তিতলি আর রুবিকে আনা নেওয়া করে। সে কোনো রিস্ক নিতে চায় না। অলরেডি রেটিনায় তিতলিকে ভর্তি করিয়ে রেখেছে। পরীক্ষার পর থেকে ক্লাস শুরু, যদিও তিতলি জানে না। একটা অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং করতে প্রায় 2000-25,000 টাকার মতো লাগে। সাজ্জাদ ভর্তি করিয়েছে জানলে তিতলি কখনোই কোচিংয়ে পড়বে না। তাই তিতলিকে না জানিয়েই সাজ্জাদ কাজটা করেছে। সে তার তিতজানের স্বপ্ন অবশ্যই পূরণ করতে চায়। সামিয়া সিলেটে প্রায় 1 সপ্তাহর মতো ছিল এবং ফয়সালও ছিল তার সঙ্গে, এক প্রকার জোর করেই। সামিয়ার কাছে অনেকবার ক্ষমা চাওয়ার পর সামিয়া বেচারাকে ক্ষমা করেছে। এখন তাদের প্রেমময় মুহূর্ত চলে। কিন্তু সামিয়া কখনোই তার প্রেমের জীবনকে পড়াশোনার সঙ্গে মিলিয়ে ফেলে না। খুব বুদ্ধিমত্তার সাথে সব সামলায়। সেকেন্ড ইয়ারে ওঠার জন্য ফাইনাল টার্ম দিতে হয়। সেই পরীক্ষা আজ শেষ হয়েছে, তাই ঠিক করেছে বিকেলে ফয়সালকে নিয়ে ঘুরতে যাবে। তাই তৎক্ষণাৎ ফোন দিল ফয়সালকে। ফয়সাল, কি ব্যাপার? আজ আমার আগে আমার শামু বেবির আমার কথা মনে পড়ল? হেসে সামিয়া, শালা, মুড়োটাই নষ্ট করে দিল। বিরক্ত হয়ে, ওই আমি তোর কোনো জন্মের বেবি লাগি? তুই একদিনও আমার ডায়পার বদলাইছস? ফাজিল কোনো নোকার। তোরে কোবার কইছি যে আমারে আর যা কিছু ডাক, কিন্তু এই বেবি বেবি করবি না। তুই তো শুনবি না। এখন থেইকা যতবার বেবি ডাকবি বিয়ের তারিখ ততদিন পিছাব। চিৎকার করে। ফয়সাল, আয় হায়, একটু মজা করে কইছি দেইখা এত বড় শাস্তি দিবা? যাও আর ডাকুম না বেবি, এখন থেকে বিউটি কুইন ডাকুম। ঠিক আছে এবার? সামিয়া, ফ্লার্টিং মার্কা কথা বাদ দিয়ে শুনো কি বলি। ফয়সাল, বলো। সামিয়া, আজ বিকেলে ফ্রি আছো? ফয়সাল, তোমার জন্য অলওয়েজ ফ্রি আছি। ঘুরতে যাবা? সামিয়া, হুম, ইচ্ছা করছিল ঘুরতে যেতে, আর তাছাড়া এক্সামও শেষ। ফয়সাল, ওকে মহারানী, আপনি রেডি হয়ে থাইকেন, আমি এসে নিয়ে যাব ঘুরতে। সামিয়া গোমরা মুখ মুচকি হেসে, ধন্যবাদ। ফয়সাল, এই শুকনো ধন্যবাদে কাজ হবে না, অন্য কিছু দিতে হবে। বাঁকা হেসে সামিয়া,
তুমি যা চাও তা বিয়ের পর ছাড়া সম্ভব না। এছাড়া অন্য কিছু দিতে পারি, লাইক ট্রিট। ফয়সাল, ধুর, এর জন্য ম্যাচুয়ার মেয়েদের সাথে প্রেম করতে নাই। ক্লাস 89 এর নিব্বিদের সাথে প্রেম করতে মজা। সামিয়া, কয়টা করছেন? ফয়সাল, কি? সামিয়া, নিব্বিদের সাথে প্রেম? ফয়সাল, নাউজুবিল্লাহ, তুমি প্রথম, তুমি শেষ। সামিয়া গোমরা মুখ হালকা হেসে, ওইটা তো আমি মরলে বোঝা যাবে যে আমি শেষ কিনা। ফয়সাল গোমরা মুখ কিছুক্ষণ থেমে রাগ কন্ট্রোল করে, বিশ্বাস কর, তুই এখন আমার সামনে থাকলে আমি যে তোর কি অবস্থা করতাম। সামিয়া, আরে রাগ করো কেন? তুমি তো এমনিও লুতুপুতু প্রেম পছন্দ করো, সেটা তো আমি বেঁচে থাকতে সম্ভব না। আমি মরলে পড়ে একটা নিব্বি দেখে প্রেম কইরো। ফয়সাল, তুই 5 মিনিট দাঁড়া, আমি এসে বুঝাচ্ছি কিভাবে প্রেম করব। অনেক রেগে সামিয়া গোমরা মুখ অট্টহাসি দিয়ে, আরে রাগ করো কেন? মজা করতেছি। ফয়সাল, কেন এভাবে জ্বালাস? তোর প্রেমের দহনে রোজ পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। তুই আরেকটু বড় হলেই তো নিজের কাছে নিয়ে আসতাম। সামিয়া, কেন তোমার না নিব্বি পছন্দ? সামিয়া কথাটা শেষ করতেই দুজনেই হেসে দিল। এভাবেই তাদের খুনসুটি প্রতিদিন চলে। এই ঝগড়া তো আবার এই প্রেম। হাহা, আজব জুটি। এদিকে বেচারা দীপ্ত রুবির দহনে প্রতিনিয়ত পড়ছে। পরীক্ষার জন্য দীপ্ত রুবিকে সবসময় ফোন দিতে পারে না, কিন্তু তবুও রোজ নিয়ম করে একবার ফোন দেয়। সারাদিন ব্যস্ততার মাঝে তার প্রিয়সীর একটু আওয়াজ যেন সকল ক্লান্তি দূর করে দেয়। আজ আর অপেক্ষা করতে পারেনি। রাতের বেলা একগুচ্ছ গোলাপ হাতে চলে এসেছে তার প্রিয়সীর কাছে। রুবির রুম দোতলায় এবং তার রুমে বারান্দা থেকে অনায়াসে প্রবেশ করা যায়। তারই সুযোগ নিল দীপ্ত। রাত প্রায় দুপুর 11:15। দীপ্ত রুবির ঘরে প্রবেশ করে। ঘরে আসা জ্যোৎস্নার আলোয় স্পষ্ট রুবির ঘুমন্ত মুখটা দেখতে পেল। খাটের পাশে বসে মাথার কাছে গোলাপের গুচ্ছটা রাখল। ব্লাঙ্কেট থেকে হাতটা বের করে রুবির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কথা বলতে শুরু করল। দীপ্ত, জান, তোমাকে ছাড়া আর এক মুহূর্তও থাকতে ইচ্ছে হয় না। ইচ্ছে করে তুলে নিয়ে যাই আমার কাছে। যাবে তো আমার সাথে? হঠাৎ একটা কণ্ঠ শুনে চমকে দাঁড়াল দীপ্ত। তিতলি, পালানোর আগে হাতটা দেখে নিয়েন দুলাভাই। রুবির পাশে তিতলি ঘুমন্ত অবস্থায় ছিল। সে রুবিকে ঝাপটে ধরায় তার হাত রুবির পাশে ছিল, আর দীপ্ত ভুল করে তিতলির হাত ধরে। তিতলি সজাগ পেলেও চিৎকার করেনি দীপ্তর কণ্ঠ শুনে। এর মধ্যে রুবিও উঠে গেছে, কিন্তু তিতলি হাত দিয়ে রুবিকে চুপ থাকতে বলে। দীপ্ত তিতলিকে সরি বলে যেই না বের হতে যাবে, এর মধ্যে বারান্দা থেকে আরেক চোর ধপ করে রুমে এসে অপ্রস্তুত হয়ে পড়ে সবাইকে সজাগ দেখে। কারণ চোরটা ছিল সাজ্জাদ। বোকার মতো সাজ্জাদ আর দীপ্ত একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। তারপর পরক্ষণে সবাই হো হো করে হেসে দিল। ভাগ্যিস রুবির রুমটা বেশ দূরে অন্য রুমের থেকে, নয়তো আজ নির্ঘাত পিটুনি ছিল কপালে। সাজ্জাদকেও এভাবে রুমে আসতে দেখে একদফা হাসি শেষে এবার বেশ কঠোর কণ্ঠে তিতলি বলল, তিতলি, আচ্ছা এইভাবে একটা মেয়ের রুমে রাতে চোরের মতো আসার মানে কি? দীপ্ত আমতা আমতা করতে লাগল। তার পরক্ষণে সাজ্জাদকে বলল, দীপ্ত, তাই তো। ওই সাজ্জাদ, তুই এখানে কি করিস? আমার তো এখানে হবু বউ আছে, দেখে আসছি। সাজ্জাদ পাল্টা জবাব দিল, সাজ্জাদ, এখানে কি তোর বউ একলা আছে? আমার জোন ও তো অ্যাড হইছে। আম্মু মামির সাথে কথা বলতেছিল, তখন কথায় কথায় তিতলির এখানে আসার খবর ও বলে, তাই আর শ্বশুরবাড়ি না গিয়ে সোজা এখানে এসেছি।
এবার মনে হয় রুবি একটু বলার সুযোগ পেল। রুবি, তা সাজ্জাদ ভাই, তোমার মামা এত টাকা খরচ করে এত বড় একটা দরজা কেন দিল, যে এভাবে চোরের মতো আসতে হবে? তিতলি, সাব্বাস মেরি শেরনি, তুই তো আমার গুণে গুণান্বিত হচ্ছিস। হেসে সাজ্জাদ, ওয়েট ওয়েট, তুই আমাকে কথা শোনাচ্ছিস? এখনই গিয়ে মামিকে বলে দেই রাতে রুবির ঘরে চোর আসে। বাই দা ওয়ে দীপ্ত, তুই এখানে কি করতে আসছিস? দীপ্ত, তোর বোনরে চুরি করতে আসছিলাম। সাজ্জাদ গোমরা মুখ চমকে, কি? দীপ্ত গোমরা মুখ থতমত খেয়ে, আবাপাতত মন। ওদের কথা শুনে রুবি আর তিতলি হাসতে হাসতে শেষ। নিজেকে সামলে নিয়ে রুবি বলল, রুবি, এর জন্য তিতলি তাকে একটু শায়েস্তা করতে চেয়েছিল, কিন্তু তার আগেই তুমি এসে সব প্ল্যানে পানি ঢেলে দিল। সবাই আরেক দফা হেসে নিল। এদিকে ফয়সাল আর সামিয়ার প্রেম জমে ক্ষীর। কিন্তু এখন তাদের ঝগড়া চলছে। আসলে বলতে গেলে সামিয়া ইচ্ছা করে ঝগড়া করছে, আর ফয়সাল কারণ ছাড়াই সামিয়াকে সরি বলছে বারবার। এর জন্য সামিয়ার মেজাজ খুব খারাপ হচ্ছে। সামিয়া গোমরা মুখ রেগে, আচ্ছা তুমি কি শান্তিমত ঝগড়াটাও করতে দিবে না? ফয়সাল গোমরা মুখ ভ্যাবাচেকা খেয়ে, ঝগড়া কেন করবা? আমাদের মধ্যে ঝগড়া করার মতো কিছুই হয়নি। সামিয়া, আরে যেই সম্পর্কে ঝগড়া নাই বুঝতে হবে সেই সম্পর্কে ভালোবাসা নাই। মুখ ফুলিয়ে ফয়সাল এবার আসল কাহিনী বুঝতে পারল। তাই হালকা হেসে সামিয়ার আরেকটু কাছে এসে বলল, ফয়সাল, আরে আমার বুদ্ধু প্রিয়তমা, ঝগড়াই কিন্তু যেকোনো সম্পর্কের ইতি টানতে পারে। এমনকি স্বামী স্ত্রীর বিচ্ছেদের কারণও অনেক সময় এই ঝগড়া হয়। আর কোনো সম্পর্ক টিকার জন্য ঝগড়া নয়, ভালোবাসাটাই গুরুত্বপূর্ণ। বুঝলেন? সামিয়া মুগ্ধ হয়ে হেসে মাথা নাড়াল, যার অর্থ সে বুঝতে পেরেছে। রুবি আর তিতলির পরীক্ষা শেষ হয়েছে। এখন নিয়মিত তারা একসাথে কোচিংয়ে যায়, আসলে যেতে বাধ্য হয় সাজ্জাদের জন্য। একদিন ক্লাস ফাঁকি দিয়ে দুইজনে মিলে ফুচকা খেতে গিয়েছিল। কিন্তু উইয়ে কপাল, সাজ্জাদের কাছে খবর যাওয়ার সাথে সাথে দুইটাকে ধরে পড়তে পাঠিয়েছে। আজ কোচিং শেষে তিতলি বাসায় এসে দেখে তার ফুপি, ফুপা আর কাজিনরা এসেছে। তিতলি অবাক হল, কারণ কোনো অনুষ্ঠান ছাড়া সবাই কখনো একত্র হয় না সাধারণত। এর মধ্যেই তিতলির মা তিতলিকে দেখতে পেয়ে তাড়াতাড়ি মেয়ের কাছে এসে ওর হাত ধরে রুমে নিয়ে গেল। নিয়ে একটা শাড়ি হাতে দিয়ে বলল, মা, এই নে শাড়িটা পরবি, গোসল করে আয়। বাইরে থেকে এসেছিস, নিশ্চয় ক্লান্ত। তিতলি গোমরা মুখ অবাক হয়ে, হঠাৎ শাড়ি কেন পরব? মা, দেখ ঘুরাই ফিরাই বলতে পারবো না। আজ তোকে দেখতে আসবে, তাই সুন্দর করে শাড়িটা পরে আয়। তিতলি তাচ্ছিল্য হেসে, কে দেখতে আসবে আমাকে? তোমার না হওয়া পোলা সাজ্জাদ কিছু করবে না? মা গোমরা মুখ দুষ্টু হেসে, আমার ওই না হওয়া পোলাই তোরে দেখতে আসবে। তাড়াতাড়ি রেডি হো। তিতলি গোমরা মুখ অবাক হয়ে, প্রতিদিনই তো আমাকে দেখে, আবার নতুন করে কি দেখবে? মা, ওর পুরো পরিবার আসতেছে। তিতলি, রুবি শালি বলল না কেন? আজ ওর খবর আছে। মা গোমরা মুখ বিড়বিড় করে, আগে নিজে বাঁচ। তিতলি, কি? মা, আপ কিছু না, তুই রেডি হয়ে নে তাড়াতাড়ি। কি আর করার, তিতলি গোসল করে সুন্দর করেই শাড়িটা পরে, সাথে হালকা সাজগোজ। এর মধ্যেই টের পায় কলিংয়ের আওয়াজ। কেন যেন তিতলির ঠোঁটে হাসি ফুটে উঠল, সাথে সাথে নার্ভাস হতে শুরু করল।
যতই মুখে বলুক সাজ্জাদকে সে নিজেও ভালোবাসে, শুধু প্রকাশ করে না। ভাবনা ভাবতে ভাবতেই ওর রুমে রুবি প্রবেশ করে, যা দেখে তিতলি একটু রেগে অন্যদিকে ফিরে যায়। রুবি তিতলির কাণ্ড দেখে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে হাসি মুখে বলে, রুবি, আজ কিন্তু ননদ হয়ে জেরা করব। তিতলি, হুহ, কথা বলবি না আমার সাথে? রুবি গোমরা মুখ ভ্রু কুঁচকে, কেন কেন? তিতলি, সারাদিন আমার সাথে থেকেও বললি না যে আজ তোরা আসবি। মুখ গোমরা করে রুবি, আরে আমি তো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু এখানে এসে শুনি আন্টি অলরেডি হাটে হাড়ি ভেঙে দিছে। তিতলি, হুহ। তিতলিকে নিজের দিকে ফিরিয়ে রুবি চোখে থেকে কাজল নিয়ে গালের সাইডে লাগিয়ে দিল। রুবি, মাশাল্লাহ, আমার বোনটাকে অনেক সুন্দর লাগছে। তিতলির কেন যেন না চাইতেও লজ্জা লাগল। তিতলি, তোর ভাই এসেছে? রুবি গোমরা মুখ একটা শ্বাস ফেলে, সে আবার আসবে না। সে তো সবার আগে হাজির। এখন থেকে শুধু মন চাইবে না, সাথে অনেক কিছুই চাইবে। দুষ্টু হেসে তিতলি গোমরা মুখ লজ্জা পেয়ে, যা মারব ধরে হাত উঠিয়ে। কিন্তু তার আগেই রুবি এখান থেকে পালিয়েছে। তিতলির মা ফুপি আপ্যায়নের দিক থেকে কোনো কমতি রাখছে না। সাজ্জাদের পরিবারও বেশ সন্তুষ্ট বলে মনে হল। সামিয়া তিতলির কাছে আসতে নিলেই রুবির সাথে ধাক্কা লাগে। সামিয়া, আরে আসতে দৌড়াও রুবিপু। এত তাড়া কিসের? রুবি, তুই তিতলির রুমে যাচ্ছিস? সামিয়া, তাই তো চেয়েছিলাম, কিন্তু তুমি তো বাধা দিল। রুবি, বাধা পেলে থেমে যা। তিতলিকে লজ্জা দিতে গিয়ে মার খেতে নিয়েছিলাম। হেসে সামিয়া গোমরা মুখ হেসে, বেশ হয়েছে, এবার চলো ভাবিকে সামনে নিয়ে যাব। রুবি, হুম চল। সামিয়া আর রুবি তিতলির রুমে এসে ওর মাথায় কাপড় দিয়ে সবার সামনে নিয়ে গেল। এখানে তিতলির কাজ শুধু চা পরিবেশন করে দেওয়া। তিতলি একে একে সবাইকে চা দিল, কিন্তু সাজ্জাদকে চায়ের কাপটা এগিয়ে দিতেই এক চুমুক খেয়ে বলল, চায়ে মিষ্টি কম। সবাই চা খেয়ে বলল, মিষ্টি তো একদম ঠিকই আছে তাহলে। সাজ্জাদ একদৃষ্টিতে তিতলির দিকে তাকিয়ে আছে, তা সাজ্জাদের বাবা খেয়াল করে দুষ্টু হেসে বললেন। সাজ্জাদের বাবা, হে আমার প্রিয় পুত্র, তুমি যে মিষ্টি চায় খুঁজছ, তা কিন্তু আমি বিয়ের পর তোমার মায়ের কাছ থেকে পেয়েছিলাম। তাই আশা করব তুমিও বিয়ে পর্যন্ত অপেক্ষা করবে। সাজ্জাদের বাবার কথা শুনে সবাই একদফা হেসে নিল। তিতলির এবার লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে। মানে পোলা তো পোলা, বাপেও কম যায় না। সবগুলা ঠোঁট কাটা, এক্কেবারে নিয়ন্ত্রণহীন। মন চাই আলাদা কথা বলার জন্য তিতলির রুমে তিতলি আর সাজ্জাদকে পাঠানো হল। সাজ্জাদ যেন এটারই অপেক্ষায় ছিল। রুমে ঢুকেই তিতলিকে জড়িয়ে ধরে। আর তিতলি চমকে ওঠে এমন আচমকা জড়িয়ে ধরায়। সাজ্জাদ, তিতপাখি, আমি যে কি খুশি, অ্যাট লাস্ট তোমাকে নিজের করে পেতে চলেছি। তিতলি গোমরা মুখ ভ্রু কুঁচকে, কে বলল আপনি আমাকে পেতে চলেছেন? সাজ্জাদ গোমরা মুখ অবাক হয়ে, মানে? তিতলি, এখন তো মাত্র দেখতে এসেছেন। আপনার ফ্যামিলির যদি আমাকে পছন্দ না হয়। সাজ্জাদ গোমরা মুখ হাফ ছেড়ে, তুমিও না তিতপাখি? আরে আমার ফ্যামিলির সবাই আমাদের বিষয়ে জানে। তারাই তোমাকে আমার বউ হিসেবে অনেক পছন্দও করে।
এই দেখাদেখি তো জাস্ট একটা নিয়ম আর ফ্যামিলির সবার মজার জন্য, নয়তো তোমার কি মনে হয় আমি সবার সামনে তোমাকে ওই কথা বলতে পারতাম না? তোমার শ্বশুর বলতে পারত? তিতলি গোমরা মুখ একটু রাগ দেখিয়ে, আপনি আসলেই একটা লাগামহীন মানুষ। ওভাবে সবার সামনে কেউ ওই কথাগুলো বলে? আমি অনেক লজ্জায় পড়ে গিয়েছিলাম। সাজ্জাদ গোমরা মুখ বাঁকা হেসে, লজ্জার কি দেখলে তিতপাখি? এবার থেকে তোমাকে দোজ দেওয়া শুরু হবে। তিতলি গোমরা মুখ একটা ঢোক গিলে, তার মানে বিয়ে হচ্ছে? সাজ্জাদ অবশ্যই মাই লেডি। তিতলি গোমরা মুখ একটু মন খারাপ করে, কিন্তু আমার পড়াশোনা? সাজ্জাদ তিতলিকে নিজের দিকে ফিরিয়ে ওর দুই গালে হাত দিয়ে বলল। সাজ্জাদ, তোমার কি মনে হয় আমি তোমায় এমনি এমনি ছেড়ে দিব? তিতলি অবাক হয়ে সাজ্জাদের দিকে তাকায়। সাজ্জাদ, আরে বোকা, আমি তোকে সারারাত জাগিয়ে পড়াশোনা কি বাদ দেওয়ার জন্য করিয়েছি? বিয়ের পর তোমার পড়ার দোজ আরও বাড়বে। যদিও ডাক্তারি পড়ার কিছু বুঝাতে পারবো না, কিন্তু তোমাকে সময় দিতে পারব। আর আমি কোনো রিস্ক নিতে চাই না, তাই তোমাকে ঘরে তুলেই ভার্সিটি পাঠাবো। তিতলি এবার বুঝল আসল কাহিনী। তো মশাই ইনসিকিউর ফিলিংসের জন্য এত তাড়াহুড়া করছে। তিতলি কথাটা ভেবেই মুচকি হেসে দিল। দুইজনেই কথা সেরে ড্রয়িং রুমে সবার সামনে আসল। সাজ্জাদ তিতলির হাত ধরে রেখেছে আর তিতলির মুখে এক লজ্জামিশ্রিত হাসি। সাজ্জাদের বাবা জিজ্ঞাসা করে, সাজ্জাদের বাবা, তো আমরা কি বুঝব? আপনারা রাজি? বিয়ের তারিখ পাকা করব? সাজ্জাদ ঠোঁট চেপে হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। যা শুনে উপস্থিত সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলল। সাজ্জাদ আর তিতলির বিয়ে ঠিক হল তিতলির অ্যাডমিশন টেস্টের পরে। রুবি তো তিতলিকে খোঁচা মেরে বলেই ফেলল। রুবি কি রে? সেই তো মন দিয়েই দিলই। এখন কি হবে? রুবির কথা শুনে সবাই হেসে দিল আর তিতলি রুবিকে তাড়া করল। বিয়ের তারিখ পাকা করে করে ঘরে ফিরতেই সামিয়ার ফোনে ফয়সালের ফোন এলো। সামিয়া স্ক্রিনে তাকিয়েই মনে মনে এক বিশ্রী গালি দিল ফয়সালকে। গালির কারণটা হলো সামিয়া ফয়সালকে অনেকবার বলেছে তাদের সাথে যেতে, কিন্তু ফয়সাল রাজি হয়নি। যতই হোক তার হবু শ্বশুরবাড়ি, সে বিনা কারণে যেতে পারে না। আর সেখানে তো সামিয়া আর ফয়সালের কথা সাজ্জাদ ছাড়া কেউ জানেই না। সামিয়া ফোনটা কেটে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে ওর ফোনটা অনবরত বাজছে। এবার আর ফোনটা না তুলে পারল না। ফোনটা কানে নিতেই এক বজ্রকণ্ঠ কানে এলো। ফয়সাল, বেশি বার বাড়ছ তাই না? আমার ফোনটা কেটে দেওয়ার মতো দুঃসাহস দেখাও। কই ছিলা? সামিয়া, আপনাকে কেন বলবো আমি কই ছিলাম? আর আপনি কে যে আপনার কথা আমায় শুনতে হবে? কোনো অধিকারে এই কথাগুলো বললেন? ফয়সাল গোমরা মুখ, দাঁতে দাঁত চেপে, কিসের অধিকার তাই না? তারাও জান বুঝাচ্ছি কিসের অধিকার। অধিকার দেখে আবার পিছিয়ে যেও না। সামিয়া একটু ভয় পেল কিন্তু প্রকাশ করল না। একটু সাহস সঞ্চয় করে বলল, সামিয়া, পিছিয়ে যাব কেন? আজব। ফয়সাল, ওহ তাই? তো এখন কেন পিছিয়ে যাচ্ছ? সামনে এগোতে এগোতে। সামিয়া গোমরা মুখ পিছাতে পিছাতে, আপনি কেন এগোচ্ছেন? ফয়সাল গোমরা মুখ বাঁকা হেসে, কেন আবার তোমাকে আমার অধিকার দেখাতে? সামিয়া গোমরা মুখ দুই ধাপ পিছিয়ে, আমাকে আপনার অধিকার দেখাতে হবে না। ফয়সাল, তা বললে তো হয় না ডার্লিং।
সামিয়া গোমরা মুখ, চোখ পিট পিট করে। দূরে দূরে কলিজার উপর উঠতেছেন কেন? ফয়সাল আরেকটু কাছে গেল সামিয়ার। সামিয়া তো ভয়ে চোখ খিচে বন্ধ করে রেখেছে। তা দেখে ফয়সাল একটু বাঁকা হেসে সামিয়ার কানের কাছে মুখ নিয়ে আলতো করে ফু দিল। তাতেই সামিয়ার শরীর ঝাঁকি দিয়ে উঠল। এবার বলি, ফয়সাল এখানে কিভাবে এলো? সামিয়া যখন ফয়সালের ফোনটা কেটে দেয় তখন ফয়সালের সেই পরিমাণে মাথা গরম হয়ে যায়। তাই অনবরত ফোন দিতে দিতেই সামিয়ার বাসা পর্যন্ত চলে আসে আর পরে সুযোগ বুঝে সামিয়ার রুমে ঢুকে যায়। ফয়সাল, ভেবেছিলাম তুমি ছোট তাই একটু অপেক্ষা করব, কিন্তু না, ডিসিশন চেঞ্জ। আপনি তৈরি হয়ে নিন, আপনাকে কিছুদিন পরই আমার কাছে নিয়ে যাব। কোনো রিস্ক নিতে চাই না। সামিয়া গোমরা মুখ, চোখ বড় করে। মানে? ফয়সাল বাঁকা হেসে সামিয়ার গাল টেনে দিল। পরের দিন রুবি কোচিং করে রুমে ঢুকতেই এক বর্ষর ধাক্কা খেল, মানে অবাকের চরম সীমানা যাকে বলে। কারণ দীপ্ত ড্রয়িং রুমে সবার সাথে সোফায় বসে আছে, সবার মধ্যেই কেমন গম্ভীর ভাব। বিশেষ করে রুবির দাদির। তার চোখ ছলছল করছে। আর পাশেই দীপ্তর মা ও বাবা বসে আছে অপরাধীর ন্যায়। রুবির সবাইকে এমন গম্ভীর হয়ে থাকতে দেখে বুকটা ধুক করে উঠল। রুবি ড্রয়িং রুমে সবাইকে এমন গম্ভীর হয়ে থাকতে দেখে বেশ ভয় পেল। এর মধ্যেই দীপ্ত রুবিকে দেখতে পেয়ে দরজার কাছে গিয়ে রুবির হাত ধরে সবার সামনে নিয়ে আসে। দীপ্ত আর রুবি পাশাপাশি দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই সবাই কেমন মুচকি মুচকি হাসতে লাগল। রুবি আরেক দফা অবাক হল। এমনকি রুবির দাদিও হাসছে। দীপ্ত বেশ দুষ্টু সুরেই বলল, দীপ্ত, আমাদের কেমন লাগছে দাদি? রুবি অবাক হয়ে দীপ্তর দিকে তাকিয়ে আছে। পরক্ষণে দাদির দিকে তাকিয়ে দেখে উনিও হাসছে ঠোঁট চেপে, যেন উনিও বেশ লজ্জা পেয়েছে। রুবিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে দীপ্তর মা এগিয়ে আসে। দীপ্তর মা, আহারে, আমার মেয়েটা কেমন লজ্জা পাচ্ছে। তোমরা চুপ করো তো। রুবিকে ইশারা করে, আয় মা, আমি তোকে সব বলছি। রুবিও এগিয়ে যায় তার খালামণির দিকে। দীপ্তর মা, আমি আর তোর চাচ্চু সবার অমতে বিয়ে করেছিলাম। কি করব বল? কেউই মেনে নিচ্ছিল না। আর আমার মনটা তো তোর চাচ্চুকে সেই কবেই দিয়ে দিয়েছিলাম। তাই যখন অন্য জায়গায় বিয়ে ঠিক হয় পারিনি আমি তোর চাচ্চুকে ঠকাতে। তাই বাড়ি ছেড়ে দুইজনেই পালিয়ে যাই। পরে বাড়িতে আসলেও আম্মা, রুবির দাদি, মানেনি আমাদের। কিন্তু আজ দীপ্ত মানিয়েছে আম্মাকে। রুবির চোখে এবার খুশির ঝিলিক। তার মানে তার খালাম্নি আর চাচ্চুকে সবাই মেনে নিয়েছে। এর মধ্যেই সাজ্জাদের পুরো পরিবার প্রবেশ করে রুবিদের বাড়ি। সারা বাড়ির কোনো অখুশি ছড়িয়ে গেছে। সাজ্জাদের মা, দীপ্তর মা, রুবির মা এরা মিলে সবার ভোজনের ব্যবস্থা করতে ব্যস্ত। আর পুরুষরা আড্ডা দিতে ব্যস্ত। ব্যাস, হঠাৎ করে সামিয়া এসে একটা চিরকুট রুবির হাতে ধরিয়ে দিয়ে ফোনে কথা বলতে বলতে এগিয়ে গেল। রুবি ভ্রু কুঁচকে সামিয়ার দিকে তাকাতেই সামিয়া হেসে আঙুল দিয়ে উপরে ইশারা করল। সামিয়া যেতেই রুবি চিরকুটটা খুলে পড়া শুরু করল। সুন্দর করে ছাদে চলে আসো যান, অপেক্ষা করছি তোমার। দীপ্ত। রুবি চিরকুটটা হাতেই মুচড়ে রেখে এগিয়ে গেল ছাদের উদ্দেশ্যে। ছাদে যেতেই রুবির চোখ পড়ল রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তার প্রেমিক পুরুষ, যার প্রেমে প্রতিনিয়ত রুবি ডুবে যাচ্ছে, যার গভীরতা অনেক বিশাল। রুবি আপনমনে একটু হেসে এগিয়ে গেল দীপ্তর দিকে। দীপ্ত পিছন ফিরে তার প্রিয়তমাকে দেখে ঠোঁটের হাসি আরও প্রশস্ত করল। সাজ্জাদ বসে বসে তিতলির সাথে মেসেজিং করছিল।
এর মধ্যেই তার নানি এসে সাজ্জাদের পাশে বসল। সাজ্জাদ, নানু কিছু বলবা? নানি, তুই আমার নাতবউটারে কেন আনলি না? সাজ্জাদ, তোমার নাতবউয়ের যে লজ্জা। নানি, তুই লজ্জা দেশ দেখাই তো লজ্জা পায়। শয়তান একটা। সাজ্জাদ, আর কিছুদিন অপেক্ষা করো, পার্মানেন্টলি এনে দিচ্ছি। নানি, তাই কর তাড়াতাড়ি। বলেই সাজ্জাদের পিঠে হালকা চাপড় দিয়ে চলে গেল সাজ্জাদের নানি। নানি চলে গেলে সাজ্জাদ আবার তিতলির সাথে কথা বলা শুরু করে। সাজ্জাদ, তিত পাখি, তাড়াতাড়ি চলে আসো, আর তোমারে ছাড়া ভালো লাগে না। তিতলি, কেন ভালো লাগে না কেন? সাজ্জাদ, বয়স হইছে না, যৌবনে আর মানে না। দুষ্টু হেসে তিতলি গোমরা মুখ চেঁচিয়ে, অসভ্য, 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 পুরাই নিয়ন্ত্রণহীন। কেন যে আল্লাহ এইটারে আমার কপালে লিখছিল। আফসোস। তিতলি চিৎকার করে কথাগুলো বলেই ফোনটা কেটে দিল। আর সাজ্জাদ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। মাঝে মাঝে ইচ্ছে করে সে তিতলিকে এরকম লজ্জা দেয়। আর তিতলি চিৎকার করে অসভ্য বলে ফোনটা কেটে দেয়। আর এদিকে সাজ্জাদের কথা শুনে তিতলির কান গরম হয়ে গেছে। কি লেভেলের দুষ্টু, মানে এর মুখে কিছুই আটকায় না। সারাদিন রুবিদের বাসায় থেকে রাতে সবাই প্রস্তুতি নিল নিজেদের বাসায় ফেরার। কিন্তু সামিয়া বায়না করছে সে আজ রুবির কাছে থেকে যাবে। কিন্তু তার মধ্যে অমত করে সাজ্জাদ। এতবার বলছে যে না, সামিয়া থাকবে না, কিন্তু সামিয়া মানতে নারাজ। তাই বাধ্য হয়ে সাজ্জাদ বলল, সাজ্জাদ, কাল তোকে দেখতে আসবে, তাই নাটক কম করে বাসায় চল। সামিয়ার মাথায় মনে হয় বাজ পড়ল। তাকে দেখতে আসছে মানে? সে এখনো কত ছোট। সামিয়া, আমাকে দেখতে আসছে মানে? কে দেখতে আসবে? সাজ্জাদ, পাত্রপক্ষ। সামিয়া, ভাইয়া তুই। সাজ্জাদ গোমরা মুখ গম্ভীরভাবে, চুপচাপ বাসায় চল। সামিয়াকে দেখতে আসবে কথাটা কিছুতেই সামিয়া হজম করতে পারছে না। তাই বারবার ফয়সালকে ফোন দেওয়া সত্ত্বেও সে ফোনটা তুলেনি। সারারাত বেচারি টেনশনে ছিল। ফয়সাল একবারের জন্য ফোনটা রিসিভ করেনি। এবার কি হবে? সামিয়া কি পারবে না ফয়সালের সাথে যোগাযোগ করতে? সামিয়া খুব আশা নিয়েছিল যে যারা দেখতে আসবে তারা যেন ফয়সালের মা বাবা হয়। পরের দিন বিকেলের দিকে সামিয়াকে দেখতে লোক আসে। আর সামিয়া তো টেনশনে শেষ। একটা শাড়ি পরে ড্রয়িং রুমে এসে ঝটকা খেল। চোখে ভিড় করছে অজস্র অশ্রু। এরা কেউই ফয়সালের বাবা মা নয়। তাহলে কি সামিয়া আর ফয়সালের হতে পারবে না? সামিয়া ড্রয়িং রুমে এসে অন্য মানুষ দেখে বেশ ঘাবড়ে যায়। মনে মনে একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছে। কোথায় আছে ফয়সাল? একই পরিস্থিতিতে সে পড়ল। আর সাজ্জাদকে দেখে একদম নরমাল লাগছে। কিন্তু সে তো ফয়সাল আর সামিয়ার বিষয়ে জানে। এটা কি করে হতে পারে? সামিয়া মনে মনে নিজেকে দোষ দিচ্ছে। সে এই জন্যই প্রেম করতে চায়নি। এখন একজনকে মন দিয়ে অন্যজনের সঙ্গে কি করে সংসার করবে? সামিয়ার ইচ্ছে করছে ফয়সালকে পিটিয়ে নিহত করতে। অসভ্য লোক। আবার ফোনটাও রিসিভ করেনি। সামিয়াকে চা নিয়ে সবার সামনে পাঠানো হল। আগন্তুক মহিলাটি সামিয়াকে দেখে মুচকি হাসি দিল। সামিয়াকে ডেকে নিয়ে তার পাশে বসাল। সামিয়াও ভদ্রতার খাতিরে পাশে গিয়ে বসল। চোখ দুটো টলমল করছে। আগন্তুক মহিলা আর পুরুষ যা জিজ্ঞাসা করছে তার প্রায়ই হু হা দিয়ে জবাব দিচ্ছে। সামিয়ার এখন জোরে কান্না করতে ইচ্ছে করছে। সবাই যখন কথাবার্তা চালাতে ব্যস্ত, তখনই ঝড়ের গতিতে হাজির ফয়সাল।
সবার দৃষ্টি এখন ফয়সালের দিকে। সামিয়ার চোখের দিকে তাকিয়ে একটু কেঁপে উঠল। এই মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে চোখ লাল বানিয়ে ফেলেছে। ফয়সাল পরক্ষণেই একটু হাসল। হাতের প্যাকেটগুলো টেবিলে রেখে আগন্তুক মহিলাকে বলল, ফয়সাল, ফুপি, তোমার লিস্ট করা মিষ্টি আনতে গিয়ে এত দেরি হয়ে গেল। যার দরুন অনেক ভোগ আমার কপালে আছে। অসহায় ভাবে। ফুপি, কেন রে খোকা? ফয়সাল গোমরা মুখ সামিয়ার দিকে তাকিয়ে, তোমরা দেখতে পাবে না। কিন্তু আমার যে এখন কি হবে? সবাই মিটমিট করে হাসছে। কেননা সবাই মোটামুটি বুঝতে পেরেছে ফয়সাল কি বলেছে। সাজ্জাদ, কি রে শামু, কেমন দিলাম? এতদিন আমাকে জ্বালাইছ স্নায়ের জন্য, আজকে আমি দান মারলাম। চোখ টিপে। ফয়সাল, ভাবি ঠিকই বলে, তুই আসলেই একটা বজ্জাত। এক্সকিউজ, আসো প্লিজ। ফয়সাল কথা শেষ করেই সামিয়ার হাত ধরে অন্য রুমে নিয়ে যায়। সামিয়া রুমে যেতেই ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নেয়। ফয়সাল গোমরা মুখ ভ্রু কুঁচকে, এটা কি হলো? সামিয়া, আমাকে কষ্ট দিতে আপনার খুব ভালো লাগে তাই না? ফয়সাল, আপনিতে চইলা গেলা কেন? সামিয়া, আপনি থেকে পর শব্দ থাকলে আমি ওইটা ইউজ করতাম। ফয়সাল, আচ্ছা, সরি, আমি বুঝতে পারি নাই এত কষ্ট পাবা। ফুপি এত বড় একটা লিস্ট ধরাই দিল যে ওগুলো কিনতেই দেরি হয়ে গেল। সামিয়া, এতগুলো ফোন দিছি ধরো নাই কেন? ফয়সাল গোমরা মুখ অবাক হয়ে, ফোন দিছিলা? সামিয়া, চেক কর শালার পুত। ফয়সাল, ছি ছি, হবু বরকে কেউ শালার পুত বলে? কি বলো এগুলো বউ? সামিয়া গোমরা মুখ প্রচণ্ড রেগে, তোর বউয়ের খ্যাতা পুরি শাল। আমি কি পরিমাণ ভয় পাইছি। ইচ্ছা করছিল তোরে মাইরা ভর্তা করি। হুহ। ফয়সাল, শান্ত হও বউ। সব ঠিক আছে। তুমি ভাবলা কিভাবে আমি ছাড়া অন্য কেউ তোমাকে বিয়ে করবে আর আমি সেই বিয়ে হতে দিব? জীবনেও না। সামিয়া, আচ্ছা আঙ্কেল আন্টি কেন আসেনি দেখতে? এর জন্য তো আমি আরো বেশি ভয় পাইছি। ফয়সাল, আরে আব্বু আম্মু দেশে নাই, মালয়েশিয়া গেছে বিজনেস ট্যুরে। সামিয়া, হুম। মন খারাপ করে। ফয়সাল, এই পাগলনি, এতে মন খারাপ করার কি আছে? 2 সপ্তাহ পর তারা আসবে দেখে ফুপা ফুপিকে নিয়েই তোমাকে চাইতে চলে এসেছি। সামিয়া ফয়সালের কথা শুনে হেসে দিল। সামিয়ার হাত ধরে ফয়সাল ড্রয়িং রুমে এগিয়ে গেল। সবার মুখেই হাসি। সামিয়ারও বিয়ে ঠিক হয়ে গেল। সব বড়রা মিলে একটা দিন ঠিক করল যেখানে সাজ্জাদ আর দীপ্তর বিয়ে একই সাথে হবে। তার 1 মাস পর হবে সামিয়া আর ফয়সালের বিয়ে। 3টা বিয়ে একসাথেই দিতে চেয়েছিল কিন্তু সামিয়ার আবদারে তার বিয়ে 1 মাস পর ঠিক হল। সে কোনোভাবেই তার 2 ভাইয়ের বিয়েতে এনজয় করা মিস করবে না। নাচ গান সব হবে। কিন্তু যদি সেদিন তারও বিয়ে থাকত তবে সে বেশি মজা করতে পারত না। সামিয়াকে দেখে যাওয়ার সময় ফয়সাল কানে কানে বলে, ফয়সাল, করে নাও মজা ভাইদের বিয়েতে। 1 মাস পর আসল মজা আমি দেখাব। বি রেডি ওয়াইফি। সামিয়া ফয়সালকে ভেঙচি কেটে অন্যদিকে ফিরল। কিন্তু মনে মনে বেশ ভয় পেয়েছে বেচারি। সাজ্জাদ অনেকক্ষণ ধরে তিতলির ফোনে ট্রাই করছে কিন্তু তিতলি ফোনটা তুলছে না। বেচারার এখন প্রচুর রাগ লাগছে। একে তো আজ সারাদিন ধরে বাসার এই আয়োজনে ব্যস্ত ছিল আর এখন তিতলি নতুন টেনশন দিচ্ছে। না পেরে সাজ্জাদ তিতাস সাহেবকে ফোন দিল। সাজ্জাদ, শ্বশুর বাবা। তিতাস সাহেব, হ্যাঁ সাজ্জাদ। বলো কোনো সমস্যা? সাজ্জাদ, আপনার মেয়ে কই আব্বা? উনি আমার ফোন কেন তুলছে না? তিতাস সাহেব, আচ্ছা দাঁড়াও আমি দেখছি।
তিতাস সাহেব তিতলির রুমে গিয়ে দেখে তিতলি বইয়ের উপর মাথা রেখেই ঘুম। বিছানার উপর ফোনটা পড়ে রয়েছে। তিতাস সাহেব, সাজ্জাদ, তোমার হবু বউ বইয়ে মাথা রেখে ঘুমাচ্ছে। হয়তো পড়তে পড়তেই ঘুম। সাজ্জাদ, থাক আব্বা, ওকে ঘুম থেকে তুলতে হবে না। সাজ্জাদ এবার প্রশান্তির একটা নিঃশ্বাস নিল। বেচারা বেশ ভয় পেয়ে গিয়েছিল। ফোন কেটে নিজেও ঘুমাতে চলে গেল। সকালে তিতলি নিজের ফোন চেক করে অবাক। তাড়াতাড়ি সাজ্জাদকে তিতলি কল ব্যাক করে। বেশ কয়েকবার রিং বাজে। অবশেষে তিতলি শুনতে পায় সাজ্জাদের ঘুমু ঘুমু কণ্ঠ। সাজ্জাদ, আমার তিতপাখির তাহলে ঘুম ভাঙছে। তিতলি, সরি। আসলে আমি বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। সাজ্জাদ, রেডি থাইকো, আজকে বিকেলে তোমাকে নিয়ে বের হব। তিতলি, আচ্ছা। এদিকে রুবি লজ্জায় লাল হয়ে নিজের রুমের দিকে দৌড় দিল। দীপ্ত এসেছে রুবিকে নিয়ে ঘুরতে যাবে তাই। দীপ্ত তার হবু শ্বশুরমশাইকে বলে রাজি করিয়েছে। রুবির বাবা রাজি হতেই রুবির গাল লজ্জায় লাল হয়ে গেল। একে তো লজ্জা আর হচ্ছে ভয়। সেদিন ছাদের ঘটনার পর রুবির দীপ্তর সামনে যেতেও ভয় লাগে। তিনটে জুড়ির মন দেওয়া নেওয়ার পালা শেষ হল। দেখতে দেখতে সাজ্জাদ তিতলি দীপ্ত রুবির বিয়ের দিন চলে এলো। খুব ধুমধামের সাথে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। সামিয়া উড়ন্ত মুক্ত পাখির মতো ছুটাছুটি করে ভাইদের বিয়ের সব কাজ করছে। ফয়সালও বসে নেই। যতই হোক তার বন্ধুদের বিয়ে বলে কথা। সবার ফ্যামিলি বেশ এক্সাইটেড। তিতলিকে কনে সাজিয়ে তার রুমে বসিয়ে রাখা হয়েছে। মেয়েরা তাকে নিয়ে ভালোই মজা করছে। আর তা শুনে সে লজ্জায় লাল হচ্ছে। এর মধ্যেই সামিয়া এসে সবগুলো মেয়েকে নিয়ে চলে গেল। তিতলি জিজ্ঞাসা করতে ক্লিয়ারভাবে কিছুই বলল না। শুধু বলল এখন একটু একা থাকো নয়তো লজ্জায় ফেটে যাবে। সামিয়ার এমন উদ্ভট কথা তিতলির বোধগম্য হল না। সেও বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সব দেখতে লাগল। এর মধ্যেই বারান্দায় ধপ করে আওয়াজ হল। তিতলি ভ্রু কুঁচকে সেদিকে এগোতেই সাজ্জাদের সাথে ধাক্কা খেল। কেননা সাজ্জাদ রুমে ঢুকছিল তখন। তিতলির তো চোখ বড় হয়ে গেছে। এই নির্লজ্জ জীবনে শুধরাবে না। বিয়ের দিন ও লুকিয়ে এখানে আসা লাগে। একটু পর তো এমনিই বর সেজে আসবে। তিতলি ভ্রু কুঁচকে তাকিয়ে যেই কিছু বলবে সাজ্জাদের চাহনি দেখে দমে গেল। একটা ঢোক গিলে তিতলি পিছাতে লাগল আর সাজ্জাদ ঠোঁটে হাসি টেনে আগাতে লাগল। তিতলি, আপনি এখানে কি করছেন? সাজ্জাদ, বউ দেখতে আসছি। আমার বউ আর আমিই কিনা দেরিতে দেখব? নট ফেয়ার। তাই আগেই চলে এসেছি। তিতলি গোমরা মুখ বিড়বিড় করে, নির্লজ্জ। সাজ্জাদ, কি হইছে? তিতলি, কিছু না। সাজ্জাদ, কিন্তু আজকে হবে। তিতলি, কি? সাজ্জাদ গোমরা মুখ বাঁকা হেসে, অনেক কিছু। তিতলি সাজ্জাদের দিকে চোখ বড় করে তাকাতেই সাজ্জাদ হেসে দিল। ওইদিকে দীপ্ত কিভাবে লুকিয়ে এসে রুবিকে তুলে নিয়ে একটা ফাঁকা রুমে গেল। কেননা তিতলির ক্ষেত্রে সামিয়ার ট্রিক খাটলেও রুবি কিছুতেই মেয়েগুলোকে যেতে দিচ্ছিল না। তাই দীপ্ত ওই মেয়েগুলোর সামনে থেকেই রুবিকে নিয়ে এসেছে, কিন্তু পরিবারের কেউ যেন জানতে না পারে তাই সামিয়াকে বসিয়ে দিয়ে এসেছে। দীপ্ত, এই তুমি এমন কেন? রুবি, কেমন? আর আপনি আমাকে এভাবে তুলে কেন নিয়ে এলেন? দীপ্ত, তো কি করব, ওই মেয়েদের সামনে তোমার সাথে রোমাঞ্চ করব? রুবি, কি যা তা বলছেন?
দীপ্ত রুবির দিকে এগিয়ে যেতে যেতে বলল, দীপ্ত, যাতা কেন বলবো? তুমি জানো না আমি যাতা বলি না। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু আজ অনেক গর্জিয়াস লাগছে। রুবি, আর আপনাকে ছাগলের মতো লাগছে। দীপ্ত চট করে রুবির গালে চুমু দিয়ে হেসে বলল, দীপ্ত, ছাগলে কিনা খায়? রুবি নিজেও বোকা বনে গেছে। সাজ্জাদ আর দীপ্তর পার্সোনালি বউদের সাথে সাক্ষাতের পর চলে গেছে, আবার আসবে বর সেজে। এদিকে সামিয়ার কোনো খোঁজ পাচ্ছে না ফয়সাল। যখনই খুঁজতে যাচ্ছে, যেই সামনে পাচ্ছে তাকে কাজ ধরিয়ে দিচ্ছে। বেচারা। কিন্তু সামিয়া ফয়সালের অগোচরে সবটাই খেয়াল করছে আর মজা নিচ্ছে। এবার তো এক মহিলা বলল তার ছেলেকে ওয়াশরুমে নিয়ে যেতে আর সাহায্য করতে। শুনেই ফয়সালের নাকমুখ কুঁচকে গেল। না চাইতেও সবটা করতে হল। পিচ্চিটাকে তার মায়ের কাছে ধরিয়ে দিতেই মহিলা ফয়সাল গুনগান গাওয়া শুরু করল। এক পর্যায়ে বলল, মহিলা, তোমার বাবা মা কোথায় বাবা? আমি আমার মেয়ের জন্য তোমার মতোই একটা জামাই খুঁজছিলাম। তোমার বাবা মায়ের সাথে কথা বলতাম। ব্যাস। আর কি লাগে? সামিয়ে হনহন করে এসে মহিলার সামনে দাঁড়িয়ে বলল, সামিয়া, বিবাহিত লোককে কবার বিয়ে দিবেন? মহিলা, মানে? সামিয়া, মানে আমি এই যে ওনার বউ দাঁড়িয়ে আছি। মহিলাটি মুখ ভেঙচি দিয়ে চলে গেলেন। সামিয়ার আগে বিড়বিড় করতে করতে পাশে তাকাতেই দেখে ফয়সাল বাঁকা হেসে হাত ভাঁজ করে সামিয়ার দিকে তাকিয়ে আছে। সামিয়া এবার দাঁত দিয়ে জিহ্বা কেটে বলল, সামিয়া, আসলে। ফয়সাল, আসলে আপনি ইচ্ছা করে আমার থেকে লুকিয়েছিলেন। আর আমি তো ভুলেই গিয়েছিলাম এই ট্রিকটার কথা। সামিয়া মুখ ছোট করে ফয়সালের দিকে তাকিয়ে আছে। আর ফয়সাল হাসছে। অবশেষে সাজ্জাদ আর দীপ্ত এলো বরবেশে তাদের বধূ নিয়ে যেতে। সব নিয়ম কানুন মেনে তাদের বিয়ে সম্পন্ন হয়। বাকি রইল সামিয়ার বিয়ে। যেখানে মন দেওয়া নেওয়াই সম্পন্ন, সেখানে আর কোনো বাধাই আসবে না সবার দোয়ায়। তিনটে সুখী জুটি। তাদের খুনসুটিপূর্ণ গল্পটা আজ শেষ হলো আনন্দ দিয়ে। সমাপ্ত।